মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার সাক্ষ্য গ্রহণ আগস্টে। ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে আসতে পারবে না বললেন অ্যাটর্নি জেনারেল। ঐকমত্য কমিশনে গুরুত্বপূর্ণ অনেক বিষয় আলোচনা হয়নি বলছে বিএনপি। সংস্কারবিহীন যেন তেন নির্বাচন মানবে না জামায়াত ও এনসিপি। গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন না হওয়ায় হতাশ সম্প্রচার সাংবাদিকরা। স্বাধীনতা নিশ্চিতে আন্তরিক সরকার বললেন প্রেস সচিব। এবং আটক ৩৬ বাংলাদেশের মধ্যে ৩ জনকে ফেরত পাঠালো মালয়েশিয়া। জঙ্গিবাদ ইস্যুতে সহযোগিতা করতে প্রস্তুত ঢাকা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হতে পারে আগস্টের শুরুতে। এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম। চলতি মাসে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হবে বলে আশা জানান তিনি। এদিকে গণ অভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির ঘটনায় ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর তামিম। জুলাই মাসের একদম শেষের দিকে অথবা অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আশা করছি। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনের উপরে নির্বিচারে গুলিবর্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে আমরা অবগত হয়েছি যে খুবই শীঘ্রই এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা দণ্ডিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় শীর্ষক বিতর্ক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, এই নিষিদ্ধ সত্তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সহযোগিতা করছে তারাও অপরাধী হিসেবে বিবেচিত হবে। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। ফ্যাসিস্ট সরকার মানুষ হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন এবং সেই সরকারের যে রাজনৈতিক সংগঠন তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আইনে বলা হচ্ছে সেই সংগঠনেরও বিচার করার ক্ষমতা আছে। গেল ১৫ বছরে দেশে যে পরিমাণ গুম, খুন ও জুলুম নির্যাতন হয়েছে তা ১০০ বছরেও হয়নি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, ঐকমত্য কমিশনে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যু আলোচনায় আসেনি। আর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংশোধনের দাবি জানান। সকালে ডিআরইউতে এক সেমিনারে এসব কথা বলেন তারা। এসইউ সেলিমের প্রতিবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ নীতিমালা ২০২৫ নিয়ে সেমিনার আয়োজন করে নাগরিক ঐক্য। এতে অংশ নিয়ে অধ্যাদেশটির সীমাবদ্ধতা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, আইন প্রণয়নের পাশাপাশি সঠিক প্রয়োগ জরুরি। জনগণ যাতে সুবিচার পায়, যাতে তাদের উপর কেউ নিপীড়ন না করে, সেজন্য নিরপেক্ষ মানুষ কিংবা তাদের প্রতিনিধিত্ব করতে পারে এমন মানুষ এইসব কমিশনে থাকা দরকার। এইসব আইন প্রয়োগে কোনো অন্যায় যাতে না হয় সেটা তদারকির দায়িত্ব পাওয়া দরকার। অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু যে বিষয় নিয়ে আজকে আলোচনা, এই নিয়ে তো কোনো আলোচনা নাই সেখানে। গত ১৫ বছরে রাজনৈতিক দলের কর্মীদের উপর সীমাহীন নির্যাতনের কথা উল্লেখ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিভিন্ন আন্দোলনে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী গত 15 বছরে ১৭০০ বেশি মানুষ গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে অনেক। এইভাবে চলছিল, চলবে বা চলতেছে। আগামীতে যাতে না চলে সেই জন্য আমাদের সচেতনভাবে কাজ করতে হবে।
এগিয়ে যেতে হবে। এ সময় সাইবার সুরক্ষা অধ্যাদেশের কঠোর সমালোচনা করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সবার আগে নাগরিকদের স্বাধীনতার বিষয়ে ভাবতে হবে। এই যে অধ্যাদেশটা করেছেন, সেই অধ্যাদেশ আমি মনে করি না এই দেশের কোনো রাজনৈতিক দল সর্বাংশে সঠিক বলবে। আমরা এখানে সেমিনারে যে কথাটা বলেছি সেটা দেশের স্বার্থে বলেছি, মানুষের অধিকারের স্বার্থে বলেছি এবং সাইবার সিস্টেমটা কারেকশনের জন্য বলেছি। সেটা যদি না করেন, না করে চলেই যেতে পারেন, কিন্তু এটা পরে ঠিক করা হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে পুলিশ সংস্কারে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন মান্না। পুলিশকে এখন পর্যন্ত বলেছেন, দেখো দেশটা বদলে গেছে, তোমরা বদলে যাও। এস.ইউ. সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। এবার আর যেন তেন নির্বাচন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, 14, 18 ও 24-এর মতো নির্বাচনের আলামত দেখা যাচ্ছে। এ ধরনের অপকর্মের চিন্তা কোনোভাবে সহ্য করা হবে না। সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাদুয়ার বাজারে এক পথসভায় জামায়াতের আমির বলেন, শহীদদের রক্তের সাথে বেমানি করা যাবে না। আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিরোধের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে যে যুবকরা বুক চিতিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেব না ইনশাআল্লাহ। রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাআল্লাহ। বিচার সংস্কার ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। বগুড়ার সাতমাথায় মুক্ত মঞ্চে আয়োজিত পথসভায় তিনি বলেন, শুধু সরকার পরিবর্তন নয়, ফ্যাসিবাদ ব্যবস্থা পরিবর্তনের সংগ্রাম অব্যাহত থাকবে। নতুন সংবিধান প্রণয়ন করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার কথাও বলেন নাহিদ ইসলাম। প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। 24-এর গণঅভ্যুত্থানের পরে আমাদের দাবি, নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে। আমরা কোনো বিশেষ সুবিধা চাই না, আমরা কোনো বৈষম্য চাই না। আমরা চাই যার যতটুকু প্রাপ্য, যেই এলাকা যতটুকু পিছিয়ে আছে সেই এলাকায় ততটুকু উন্নয়ন করতে হবে। 4 মাসে গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন না হওয়ায় হতাশা জানিয়েছেন সম্প্রচার সাংবাদিকরা। এমনকি এ বিষয়ে ক্ষোভ জানান খোদ গণমাধ্যম সংস্কার কমিশনের 2 সদস্য গীতারা নাসরিন ও ফাহিম আহমেদ। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তারা। এ সময় গণমাধ্যম সংস্কারের কাজ চলছে উল্লেখ করে অগ্রাধিকার খাতগুলো সংস্কার আগে করা হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রেজা খানের রিপোর্ট। কারওয়ান বাজার ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন ও বিজেসির পর্যালোচনা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। কোনো কারণ ছাড়াই বিদেশি চ্যানেলগুলোতে বিজ্ঞাপন চলছে। টোটাল গণমাধ্যমে নারীদের মূল্যায়নটা কিভাবে হচ্ছে, এতে বার্তা কক্ষে কর্পোরেট প্রভাবের বিষয়টি তুলে ধরেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। বার্তা কক্ষে কর্পোরেট ইনফ্লুয়েন্স দূর করার মতো বিজনেস মডেল যদি সাজেস্ট করা না যায়, অডিয়েন্স ড্রিভেন কন্টেন্ট এটা তৈরি হবে না। টেলিভিশন সাংবাদিক মানে কারো কোনো দায় নাই। আমাদের অনেক সহকর্মী আছেন যারা কথিত হত্যা মামলার আসামি হয়ে কারাগারে আছেন। গণমাধ্যমের কেউ অনিয়মের সঙ্গে যুক্ত থাকলে তাদের তালিকা প্রকাশ করার তাগিদ দেন মোহনা টেলিভিশনের বার্তা প্রধান ও সিইও বোরহানুল হক সম্রাট। পলিটিক্যাল গভর্নমেন্টের পরে যখন একটা মাঝামাঝি সরকার আসে, তখন সাংবাদিকদের বিষয়ে কথা হয় যে এদের তো অনেক কাহিনী আছে, এই বিষয়গুলো আসা উচিত, এবং প্রতিবারই এই ধরনের কথাবার্তা হয়, তারপরে কিছু হয় না। আমরা শুনি যে কিছু তালিকা হতে পারে, একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, সবাই খুব আশাবাদীও হয়, কিন্তু সেটা হয় না। বিজিসির এই কোড অফ এথিক্সের মধ্যে আছে যে সাংবাদিকরা অনৈতিকভাবে যদি কোথাও কোনো কিছুর সাথে জড়িত হয়, তাদের বিষয়টি প্রকাশ করতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার 4 মাস পরেও তার একটিও বাস্তবায়ন হয়নি। এর সংক্ষিপ্ত তালিকা থেকে অন্তত 2-1টি বাস্তবায়নের তাগিদ দেন বিজেসির চেয়ারম্যান রেজওয়ানুল হক রাজা। এই 15 দফা সুপারিশের মধ্যে 2-3টা দফা নিয়েও যদি কাজ শুরু হয়, আমি মনে করি যে কমিশনের সদস্যরা যেভাবে একটু সান্ত্বনা পাবেন। সেই সুপারিশগুলো যাতে বাস্তবায়ন হয়
কিভাবে হবে এবং আমরা ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারি। জমা দেয়া প্রতিবেদন বাস্তবায়ন না হওয়ায় হতাশা জানান খোদ গণমাধ্যম কমিশনের 2 সদস্য গীতিয়ারা নাসরিন ও ফাহিম আহমেদ। যেটুকু আমরা দিয়েছি সরকার সেটুকু অ্যাটলিস্ট প্রায়োরিটি বেসিস কিছু বাস্তবায়ন যদি করত, তাহলে হয়তো বা সংস্কার কমিশন নিয়েও মানুষের মধ্যে এত দ্বিধা সন্দেহ কাজ করত না। 3 মে যেহেতু স্বাধীন গণমাধ্যম দিবস, মার্চ মাসে জমা দিয়ে দিচ্ছি, আপনারা অন্তত পক্ষে মুক্ত গণমাধ্যম দিবসের আগে কিছু বাস্তবায়ন করবেন। এদিকে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন সহ অনেক কিছুই অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে উল্লেখ করে এর তালিকা প্রকাশ করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ফেয়ার ছাড়া আমরা জার্নালিজম করি, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এবং এইটার জন্যই আমাদের এত কাজ। আমরা কাজ করছি শুধুমাত্র কনস্টিটিউশন না, কনস্টিটিউশনের আগে জুডিশিয়াল রিফর্ম, পুলিশ রিফর্ম, এন্টি করাপশন রিফর্ম, এটা নিয়েও কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা হয়েছে এবং অনেক কিছুই আমরা অলরেডি ইমপ্লিমেন্ট করেছি। নিজেদের উদ্যোগে অনেক কিছুই গণমাধ্যমের প্রতিষ্ঠানগুলোর সংস্কার করা উচিত বলেও মত দেন তিনি। যে কোনো লোক জার্নালিজমে আসুক। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এটা যে কেউ করতে পারে। মালয়েশিয়ায় গ্রেফতার 36 বাংলাদেশের মধ্যে 3 জনকে দেশে ফেরত পাঠিয়েছেন মালয়েশিয়ান কর্তৃপক্ষ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে জঙ্গিবাদ দমনে মালয়েশিয়ান সরকারকে পূর্ণ সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। চলতি বছরের এপ্রিল থেকে ধারাবাহিক অভিযানে 36 বাংলাদেশিকে আটক করে মালয়েশিয়ান পুলিশ। তাদের বিরুদ্ধে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তার বাংলাদেশি শ্রমিকদের মধ্য থেকে এরই মধ্যে 3 জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশে আসার পর সন্দেহভাজন হিসেবে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। জঙ্গিবাদে সংশ্লিষ্টতার প্রমাণ পেলে তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। আটকদের মধ্যে 5 জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। এছাড়া 12 জনকে ইতোমধ্যেই দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বাকি 16 জন এখনও সেই দেশে পুলিশ হেফাজতে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে ওই চক্রটি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে সদস্য সংগ্রহ এবং উগ্র মতবাদের প্রচার করে আসছিল। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যে কোনো ধরনের সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ। এক্ষেত্রে কুয়ালালামপুর কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত আছে ঢাকা। জনশক্তি কর্মস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMETর তথ্য অনুযায়ী গত 12 বছরে ওমান, বাহরাইন, ইরাক, লিবিয়া, সুদান, মিশর, রোমানিয়া, ব্রুনাই ও মালদ্বীপের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যায়। গত বছর জুলাইয়ে আন্দোলন করায় সংযুক্ত আরব আমিরাতও ভিসা বন্ধ করে দেয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। সাবেক প্রধান নির্বাচন কমিশনার ATM শামসুল হুদা মারা গেছেন। 83 বছর বয়সে সকাল 9টায় গুলশানের নিজ বাসায় তার মৃত্যু হয়। মেয়ে যুক্তরাষ্ট্র থেকে ফিরলে তার জানাজা ও দাফন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শামসুল হুদা 2007 সালে CSE হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বে 2008 সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ATM শামসুল হুদা 1966 সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে অন্তর্ভুক্ত হন এবং দীর্ঘদিন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি থেকে অবসরে যান 2000 সালে। ডক্টর ইউনূসের 3-0 তত্ত্বের সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি মুসলিম বিশ্বের টেকসই উন্নয়নের মহৌষধ বলে মনে করছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর তুরস্কের যুবমন্ত্রী হালিস ইউনুস এস্ট্রোস বলেন, ইতোমধ্যেই 3-0 তত্ত্ব অনুসরণ করছে তুরস্ক। সকালে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা বলেন, 3-0 নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের এমন এক তত্ত্ব যার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশগত সুরক্ষা একসঙ্গে চলবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা জুড়ে ইসরায়েলি প্রাণঘাতী হামলায় নিহত হয়েছে আরও 138 জন।
আহত 6 শতাধিক। এদিকে গাজায় চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের সঙ্গে অবিলম্বে আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন হামাস। ইতোমধ্যে ইসরায়েল হামাসের পক্ষ থেকে জিম্মি মুক্তি প্রস্তাবের উত্তর পেয়েছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। অন্যদিকে যুক্তরাজ্যে সক্রিয় ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের সিদ্ধান্ত দিয়েছেন দেশটির আদালত। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি তাণ্ডব। একের পর এক হামলায় গাজা এখন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। নেতানিয়াহু সেনাদের লাগাতার হামলায় গত 24 ঘন্টায় গাজা জুড়ে নিহত হয়েছে আরও 138 জন, আহত 6 শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 21 মাসের হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 57,200। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়ে আছে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানানো হয়। এদিকে গাজায় হামাসের হামলায় প্রাণ হারিয়েছে আরও 2 ইসরায়েলি সেনা। এতে প্রায় 2 বছরে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা পৌঁছেছে 882 জনে। গাজায় চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের সঙ্গে অবিলম্বে আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। হামাসের মিত্র ইসলামিক জিহাদ বলছে তারা গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার পরিকল্পনাকে সমর্থন করে, তবে এই প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতি হবে এমন নিশ্চয়তা দাবি করছে তারা। এদিকে ইসরায়েল হামাসের পক্ষ থেকে জিম্মি মুক্তি প্রস্তাবের উত্তর পেয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলের সরকার হামাসের দেয়া উত্তরে জিম্মি মুক্তির শর্তগুলোকে বিচার বিশ্লেষণ করছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে নেতানিয়াহু সরকার গঠনের পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের হার বেড়েছে 40%। ওদিকে যুক্তরাজ্যের ফিলিস্তিনিপন্থী সক্রিয় সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার বিরুদ্ধে দেয়া আবেদন খারিজ করেছেন দেশটির হাইকোর্ট। এছাড়া সংগঠনটির কার্যক্রম বন্ধের ঘোষণাও দেয়া হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে আকস্মিক বন্যায় প্রাণ গেছে কমপক্ষে 24 জনের। নিখোঁজ রয়েছে 25 শিশু। এই খবর নিশ্চিত করেছে রাজ্যটির লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক। তিনি জানান 45 মিনিটের মধ্যে গুয়াদালুপ নদীর পানি 26 ফুট বেড়ে ভয়াবহ বন্যায় রূপ নেয়। এতে প্রাণহানি সহ বিপুল পরিমাণে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে শুক্রবার সকালে রাজ্যে আকস্মিক বন্যার কারণে কঞ্চভ্যালি অঞ্চলে দুর্যোগ ঘোষণা করা হয়। এর কারণে টেক্সাসে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার সাক্ষ্য গ্রহণ আগস্টে। ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে আসতে পারবে না বললেন অ্যাটর্নি জেনারেল। ঐক্যমত্য কমিশনে গুরুত্বপূর্ণ অনেক বিষয় আলোচনা হয়নি বলছে বিএনপি। সংস্কারবিহীন যেন তেন নির্বাচন মানবে না জামায়াত ও এনসিপি। গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন না হওয়ায় হতাশ সম্প্রচার সাংবাদিকরা। স্বাধীনতা নিশ্চিতে আন্তরিক সরকার বললেন প্রেস সচিব। এবং আটক 36 বাংলাদেশের মধ্যে 3 জনকে ফেরত পাঠালো মালয়েশিয়া। জঙ্গিবাদ ইস্যুতে সহযোগিতা করতে প্রস্তুত ঢাকা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজর। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।